ওয়েলকাম টু অ্যানাদার নিউ ক্লাস। আজকে আমাদের পড়ার টপিক ক্যাটারাক্ট। ঠিক আছে, টপিকটা হলো কি ক্যাটারাক্ট। বাংলা ভাষায় আমরা যেটাকে খুব কমনলি জানি চোখের ছানি। ঠিক আছে, আজকে আমরা সেটা নিয়ে ডিটেলস পড়বো। ওকে, এই টপিকটা মানে তোমার ভাইবা বোর্ডে বসলে ধরবে না এমন কোনো সান নেই, এবং তুমি এটা থেকে রিটেন কোশ্চেন মাস্ট 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 পাবা। তারপরে কোশ্চেনটা হলো গিয়ে যে তুমি যখন একজন প্র্যাকটিশনার হবা বা তুমি যখন একটা ডক্টর, তখন তুমি প্রায় জিনিসটা খেয়াল করবা তোমার নানা, নানি, দাদা, দাদি বা একটু বয়স্ক যারা হয়ে গেছে বা অনেকের মা বাবার ক্ষেত্রে চোখে ছানি পড়ে গেছে বা ক্যাটারাক্ট পড়ছে, অথবা সে চোখে ঝাপসা দেখে, তার আইরিশটা বা পিউপিলটা একটু ঘোলাটে হয়ে আসছে। তো তুমি এটা পড়ার পরে তুমি জানবা যে হাউ ইট অকার্স, এবং এটার প্যাথোফিজিওলজি কি, এটার জন্য কিভাবে ট্রিটমেন্ট করতে হয়, এবং ট্রিটমেন্ট না করলে কি কমপ্লিকেশনস হতে পারে। ওকে, তাহলে চল আমরা শুরু করি। ওকে, এখন অ্যানাটমি অফ দ্য আই এর আমরা যে ক্লাসটা নিয়েছিলাম তোমরা মোটামুটি যারা করে ফেলেছো, অথবা যারা এখনো করো নাই তাদের জন্য আমি আবারও বলবো যে আমাদের চোখের ভিতরে একটা লেন্স থাকে যেটাকে আমরা বলি হিউম্যান ক্রিস্টালাইন লেন্স। আচ্ছা, তাহলে চলো আমরা একটু দেখি যে জিনিসটা আসলে কেমন দেখতে, হিউম্যান ক্রিস্টালাইন লেন্সটা। দেখ, এটা হলো আমাদের একটা আইবলের ক্রস সেকশন। ঠিক আছে, এই যে দেখো সামনে হলো গিয়ে আই, আর এটা হলো গিয়ে নর্মাল আমরা যেভাবে দেখতে পাই বাইরে থেকে। বাট এটাকে যদি আমরা ক্রস সেকশন করি মানে আড়াআড়ি কাটি, তাহলে চোখের ভিতরে এই স্ট্রাকচার গুলো দেখতে পাই। তার ভিতরে এটা হলো কি লেন্স, এটাকে বলা হয় হিউম্যান ক্রিস্টালাইন লেন্স, এবং এটা ট্রান্সপারেন্ট। এইটা সিলিয়ারি মাসেল, দেখো এটা হলো গিয়ে সিলিয়ারি মাসেল। সিলিয়ারি মাসেলের সাথে লেন্স, সিলিয়ারি মাসেলের সাথে লেন্স জনিউস বা ফাইবার দিয়ে, এক ধরনের বিশেষ ফাইবার দিয়ে আটকে থাকে। তাহলে জিনিসটা আসলে কিরকম, এটা তো তোমাকে থ্রি ডাইমেনশন স্ট্রাকচার দেখালাম। এরকম আমাদের কিছু সিলিয়ারি মাসেলস থাকে, সিলিয়ারি মাসেলস থেকে এরকম সাসপেন্সরি লিগামেন্টস বা জনিউল থাকে। সেইটার সাথে আমাদের এই যে হিউম্যান ক্রিস্টালাইন লেন্স এটা এভাবে অ্যাটাচ থাকে। বোঝা গেছে, এটা এভাবে অ্যাটাচ থাকে। ওকে, এখন আমাদের এই লেন্সটা হলো কি ট্রান্সপারেন্ট, এবং লেন্সটা হলো কি কনভেক্স। লেন্সটা কি কনভেক্স, আমাদের এই লেন্সটা হলো গিয়ে কনভেক্স। ঠিক আছে, Okay. আমাদের এই লেন্সটা হলো কি কনভেক্স, তাহলে এটা হলো কি আমাদের লেন্স, এটা হলো কি আমাদের জনিউল, আর এটা হলো আমাদের সিলিয়ারি মাসেল, এভাবে অ্যাটাচ থাকে। ওকে, এরপরে আসো আমরা তাহলে পড়া শুরু করি। যখন একটা হিউম্যান ক্রিস্টালাইন লেন্স আমরা দেখি, আমাদের বডির ভিতরে যে বিল্ডিং ভাবে যে লেন্সটা থাকে এটা হলো কি কনভেক্স। এটা কি কনভেক্স। এই লেন্সের আবার কিছু পার্টস থাকে একেবারে মাঝখানে, একেবারে মাঝখানে। যে এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় নিউক্লিয়াস। এটাকে কি বলা হয়? নিউক্লিয়াস। এর বাইরে যে আবরণ বা যে মানে কাভারিংসটা থাকে সেটাকে বলা হয় ক্যাপসুল। সেটাকে কি বলা হয়? ক্যাপসুল। আর নিউক্লিয়াস আর ক্যাপসুলের মাঝখানে থাকে হলো কি কর্টেক্স। নিউক্লিয়াস আর কর্টেক্সের মাঝে কি থাকে? সরি, নিউক্লিয়াস আর ক্যাপসুলের মাঝে কি থাকে? কর্টেক্স। এটা হলো কি আমাদের একটা হিউম্যান ক্রিস্টালাইন লেন্স। ঠিক আছে, এখন কথা হলো কি ক্যাটারাক্টটা কেন হয়? ঠিক আছে, একটা মানুষ, আমরা তো এই বয়সে ক্লিয়ার দেখতেছি, ক্যাটারাক্ট কখন হবে? তো আমরা সবাই মোটামুটি জানি মানুষের যখন বয়স হয়ে যায় বা হিউম্যান যখন ওল্ডার এজে চলে যায়, তখন আমাদের বডিতে সমস্ত অর্গানালিস বা এভরি টিস্যুতে একটা এজ রিলেটেড ডিজেনারেটিভ চেঞ্জ হয়। কি হয়? একটা এজ রিলেটেড ডিজেনারেটিভ চেঞ্জ হয়। ঠিক আছে, তো মানুষেরও মানে হিউম্যানেরও যে ক্রিস্টালাইন লেন্স থাকে, এখানেও আমাদের এজ রিলেটেড ডিজেনারেটিভ চেঞ্জ হয়। এজ রিলেটেড ডিজেনারেটিভ চেঞ্জ। এখন যখন এজ রিলেটেড ডিজেনারেটিভ চেঞ্জ হয় তখন জিনিসটা কাইন্ড অফ ফাইব্রোসিস বা শক্ত হয়ে যায়। ঠিক আছে, ফাইব্রোসিস হয়ে যায়। যে জিনিসটা এখন ঘোলাটে হয়ে গেছে বা ফাইব্রোসিস হয়ে গেছে, যেটা আগে ছিল ট্রান্সপারেন্ট, ফাইব্রোসিস হয়ে হোয়াইটিশ হয়ে গেছে, সেই জিনিসটা দিয়ে ইজিলি লাইট আসতে পারে না বা লাইট পাস করতে পারে না, লাইট আসতে পারে না।
তখন আমরা এই কন্ডিশনটাকে কি বলি, এই কন্ডিশনটাকে তখন আমরা বলি ক্যাটারাক্ট। তখন এই কন্ডিশনটাকে আমরা কি বলি, ক্যাটারাক্ট। আচ্ছা, এখন একটা মানুষের ক্যাটারাক্ট হইলো, সে তোমার কাছে আসলে কি নিয়ে আসবে? সে তোমাকে এসে কিভাবে বলবে যে আমি চোখে ছানি পড়ছে? আচ্ছা, এই ক্ষেত্রে কমন ক্লিনিক্যাল ফিচার্স পেশেন্টটা যেটা নিয়ে আসে সেটা হলো পেইনলেস, কোনো ব্যথা থাকে না। ক্যাটারাক্ট হলে কিন্তু কোনো ব্যথা থাকে না, পেইনলেস বাট প্রোগ্রেসিভ লস অফ ভিশন। সে আগে বলবে যে আগে আমি দূরের জিনিস খুবই ভালো দেখতে পাইতাম, কিন্তু এখন সেরকম দূরের জিনিসও বুঝতে পারি না, কাছের জিনিসও বুঝতে পারি না। অনেক সময় পেশেন্টরা বলে যে এই যে তুমি সামনে কয়টা আঙ্গুল রাখছো আমি এটাও বুঝতে পারি না, আমি 1 মিটার দূর থেকে কিছু বুঝতে পারি না। হাত নাড়াইলে একটু বুঝতে পারি, কোনো কোনো পেশেন্ট আছে হাত নাড়াইলেও বুঝতে পারে না, শুধু চোখে একটা অনেক লাইট পড়লে বা দিনের আলো হলে সে বুঝতে পারে। ঠিক আছে, তো এটা হলো প্রোগ্রেসিভ লস অফ ভিশন। আস্তে আস্তে সে তখন একটা সময় বলতো যে আমি ভালো দেখতাম, এখন আমি কেন জানি না দূরের জিনিস অত ভালো দেখি না, সামনে আঙ্গুলও গুনতে পারি না, বুঝতে পারি না, এদিক ওদিক গুতা খাই কারণ আমি দেখতে পাই না। এবং এই প্রসেসটা অবশ্যই পেইনলেস হবে, এবং সাথে তার লেন্স ওপাসিফিকেশন হয়ে যাবে, যেটা বাইরে থেকে অনেক সময় বোঝা যায়। তাহলে এখন আসো, ক্যাটারের যে জিনিসটা আমরা বললাম, এটার বইয়ের ডেফিনেশন। অবভিয়াসলি আমাদেরকে স্যাররা জিজ্ঞেস করবে তাহলে হোয়াট ইজ ক্যাটারাক্ট, এবং অনেক সময় পরীক্ষাও লিখতে পারবে, লিখতে আসবে। তো মেইন কথা হলো কি, ক্যাটারাক্ট হলো আমাদের যে হিউম্যান ক্রিস্টালাইন লেন্স, এটার ওপাসিফিকেশন। তাহলে ডেফিনেশন কি হবে, এনি ওপাসিফিকেশন অফ হিউম্যান ক্রিস্টালাইন লেন্স অর ইস ক্যাপসুল ইজ নোন অ্যাজ ক্যাটারাক্ট। তাহলে কি লিখবা, এনি ওপাসিফিকেশন, ওপাসিফিকেশন মানে ঘোলা হয়ে যাওয়া, এনি ওপাসিফিকেশন অফ হিউম্যান ক্রিস্টালাইন লেন্স, লেন্স অ্যান্ড ইটস ক্যাপসুল। এটা অবশ্যই অবশ্যই বলতে হবে। ক্যাটারাক্ট হতে গেলে শুধুমাত্র লেন্সের ইনার সার্ফেস না, অবশ্যই ক্যাপসুলকে ইনভলভ হতে হবে, তখনই কেবল একটা পেশেন্ট চোখে ভালো মতো দেখতে পারবে না বা লস অফ ভিশন হবে। ঠিক আছে, তাহলে এনি অপাসিফিকেশন অফ হিউম্যান ক্রিস্টালাইন লেন্স অ্যান্ড ইটস ক্যাপসুল ইজ নোন অ্যাজ ক্যাটারাক্ট। ওকে, তাহলে এটা আসলে কেন হয়? সবকিছুর একটা কারণ থাকে না, ইটিওলজি থাকে বা প্যাথোফিজিওলজি থাকে বা প্যাথোলজি থাকে, এটা কিভাবে হয়? মেইনলি এজ রিলেটেড যে ডিজেনারেশন হয় বা এজ রিলেটেড যে ফাইব্রোসিস হয় সেটার জন্য আমাদের ক্যাটারাক্ট হতে পারে। আর কি হতে পারে, প্রত্যেকটা অর্গানে বা প্রত্যেকটা সেলে আমাদের একটা পাম্প আছে, এটা তো আমরা জানি। সোডিয়াম পটাশিয়াম পাম্প থাকে, সোডিয়াম ওয়াটার পাম্প থাকে। সো এই পাম্প যখন অকেজো হয়ে যায় তখন ঠিক মতো আয়ন এন্ড ওয়াটার ব্যালেন্স লেন্স করতে পারে না, এই জন্য লেন্সটা অনেক সময় ওপাসিফিকেশন হয়ে যায়। ঠিক আছে, তাহলে সেকেন্ড কজ কি? সেকেন্ড কজ হলো লেন্স পাম্প ডাজেন্ট ওয়ার্ক, লেন্স পাম্প ডাজেন্ট ওয়ার্ক। সেক্ষেত্রে এটা হতে পারে। এটা কি হতে পারে, এটা থেকে অনেক সময় ওপাসিটি হতে পারে। বোঝা গেছে, এটা থেকে ওপাসিটি হতে পারে। আচ্ছা, এখন সবকিছু যখন আমরা ডেফিনেশন পড়ি, আইতে মেইনলি যেটা লাগে, প্রথমে কোনো জিনিসের ডেফিনেশন পড়বো, ডেফিনেশনের পরে ক্লাসিফিকেশন। এই ক্লাসিফিকেশনের মধ্যে এক একটা জিনিসের আমরা ডিটেলস করবো। এখন ডিটেলস করার জন্য যেহেতু আমরা এক একটা ডিজিজ পড়তেছি, কি কি লাগতে পারে? প্রথম হলো ক্লিনিক্যাল ফিচার্স। ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে কি থাকে, সিমটম, সাইন, পেশেন্ট তোমার কাছে কি কমপ্লেন নিয়ে আসবে এবং তুমি কি পাইলা পরীক্ষা করে, কিছু কিছু ইনভেস্টিগেশন দরকার হয়, এবং তারপরে তুমি কি ট্রিটমেন্ট দিবা। আর ট্রিটমেন্ট যদি না দাও তাহলে কি হতে পারে, কমপ্লিকেশন। প্রত্যেক চ্যাপ্টার থেকে তুমি যদি এগুলো হাতে গুনে পড়ে ফেলো, তাহলে তোমার সব কোশ্চেন কমন বাদবে এবং তুমি কোনো কিছু মিস করবা না। তাহলে আসো এখন আমরা কি পড়বো, আমরা এখন ক্লাসিফিকেশন পড়বো। ঠিক আছে, সাধারণত ক্যাটারাক্টের দুইটা ক্লাসিফিকেশন তোমাদের আছে। আমি এখন ইটিওলজিক্যালটা বলবো, পরেরটা পরে আমি আরেকটা যখন তোমাদের শর্ট কেস হিসেবে পড়বো তখন আমি বলে দিব। এবার আসো ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন। ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন, ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন। ইটিওলজিক্যাল মানে কি, কি কি কারণে ক্যাটারাক্ট হতে পারে। ঠিক আছে, তো এইটা মনে রাখা একটা উপায় আছে, আমি এভাবে মনে রাখতাম, S3T2, কি দিয়ে, S3T2, তিনটা এস দিয়ে কজ আছে আর দুইটা হলো টি দিয়ে কজ আছে। ঠিক আছে, এখন এখন তার আগে আমি তোমাকে বলি S3T2 তুমি কিসে কিসে মনে রাখবা, এখানে মনে রাখার দরকার নেই। আগে মনে করো তোমার একটা ক্যাটারাক্ট কখন কখন হতে পারে। কিছু পার্সনের ক্ষেত্রে জন্ম থেকে ক্যাটারাক্ট হতে পারে, যেটাকে আমরা বলি কনজেনিটাল ক্যাটারাক্ট, যেটাকে আমরা বলি কনজেনিটাল ক্যাটারাক্ট। ঠিক আছে,
আর আরেকটা হতে পারে হলো অ্যাকোয়ার্ড ক্যাটারাক্ট। অ্যাকোয়ার্ড ক্যাটারাক্ট যেটা হলো বয়স হলে বেশিরভাগ মানুষের হয়, বা কোনো ডিজিজের সাথে অ্যাসোসিয়েশন থেকে পরবর্তীতে গিয়ে হয়, জন্ম থেকে কোনো অ্যাসোসিয়েশন থাকে না। সো এই যে অ্যাকোয়ার্ড ক্যাটারাক্ট যেটা বললাম, এই অ্যাকোয়ার্ড ক্যাটারাক্টে আমরা মনে রাখবো S3 আর T2 দিয়ে। ঠিক আছে, এখন আসো তাহলে আমাদের এসে কি আছে। প্রথমে হলো গিয়ে যেটা আছে সেটা হলো গিয়ে সেনাইল ক্যাটারাক্ট। অ্যাকোয়ার্ড ক্যাটারাক্টের মধ্যে প্রথমে যেটা আছে সেটা হলো সেনাইল ক্যাটারাক্ট। এটা কি জিনিস? সেনাইল মানে হলো বয়স হয়ে যাওয়া বা এল্ডার। যখন কোনো পেশেন্টের বয়সের সাথে ক্যাটারাক্ট ডেভেলপ করবে তখন আমরা সেটাকে বলবো সেনাইল ক্যাটারাক্ট। ঠিক আছে, তারপরে কি আছে, পরের এসে আছে হলো সেকেন্ডারি ক্যাটারাক্ট। সেকেন্ডারি ক্যাটারাক্ট, ঠিক আছে। তারপরে এসে কি বলবো, সিমড্রোমস অ্যাসোসিয়েটেড উইথ ক্যাটারাক্ট। কিছু কিছু ডিজিজের সাথে ক্যাটারাক্ট হতে পারে। সিনড্রোম অর সিস্টেমিক ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ ক্যাটারাক্ট, উইথ ক্যাটারাক্ট, ঠিক আছে। Okay. এবার আসো তিনটা এস চলে গেল, তাহলে দুইটা টি বাকি আছে। প্রথম টি হলো গিয়ে ট্রমাটিক। ট্রমাটিক কোনো কজে যদি ক্যাটারাক্ট হয়, ট্রমাটিক কোনো কজে যদি ক্যাটারাক্ট হয় তাহলে সেক্ষেত্রে হবে। ওকে, আর কি আছে? আর আছে হলো গিয়ে বা টক্সিক ক্যাটারাক্ট। কোনো ড্রাগের টক্সিক ইফেক্টে যখন ক্যাটারাক্ট হবে তখন সেটাকে আমরা বলবো টক্সিক ক্যাটারাক্ট। এবার আসো সেনাইল বা এজ রিলেটেড ক্যাটারাক্ট। এটা হলো গিয়ে মোস্ট কমন, ঠিক আছে, আমরা যেটা বয়সের সাথে পাই, সেনাইল বা এজ রিলেটেড ক্যাটারাক্ট। এবার আসো সেকেন্ডারি ক্যাটারাক্ট। সেকেন্ডারি ক্যাটারাক্ট হলো গিয়ে তোমার চোখে আরেকটা ডিজিজ আছে, সেই ডিজিজ থেকে তোমার একটা সময় ক্যাটারাক্ট ডেভেলপ করবে। এরকম কি ডিজিজ আছে, যেরকম অ্যান্টেরিয়র ইউভিয়াইটিস। অ্যান্টেরিয়র ইউভিয়াইটিস, এটা থেকে অনেক সময় ক্যাটারাক্ট ডেভেলপ করতে পারে। আর কি আছে, হাই মায়োপিয়া। যাদের হাই মায়োপিয়া তাদের চোখে প্রেসারাইজ হতে হতে অনেক কমপ্লিকেশন ডেভেলপ করে, তার মধ্যে একটা হলো কি ক্যাটারাক্ট। ঠিক আছে, আরো আছে হলো রেটিনাল ডিটাচমেন্ট। রেটিনাল ডিটাচমেন্ট, আচ্ছা। এবার আসো তার পরেরটা, কিছু কিছু রোগ বা সিনড্রোম বা সিস্টেমিক ডিজিজের সাথে আমাদের ক্যাটারাক্ট অ্যাসোসিয়েটেড হতে পারে। কেউ কি জানো সেগুলোর নাম কি? যদি এটা বলে যে কি কি সিস্টেমেটিক ডিজিজের সাথে ক্যাটারাক্ট হতে পারে, মোস্ট কমনলি হলো ডায়াবেটিস। ডায়াবেটিস পেশেন্টদের মানে একটা নর্মাল এলডারলি পেশেন্টের যত বয়সে যত পরে ক্যাটারাক্ট হয়, সেই পেশেন্টারই যদি ডায়াবেটিস থাকে তার ক্যাটারাক্ট হওয়ার সম্ভাবনা অনেক 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 গুণ বেড়ে যায়। দেখা গেল যেসব পেশেন্টের ডায়াবেটিস আছে তাদের এখন অনেকেই তোমার হলো 32 থেকে 35 বছরের মধ্যে ক্যাটারাক্ট ডেভেলপ করে। কিন্তু একটা এল্ডারলি যারা হলো ক্যাটারাক্ট ডেভেলপ করে, ইউজুয়ালি তাদের ক্যাটারাক্ট ডেভেলপ করে 60 বছরের পরে কি, তাহলে বুঝছো কত আর্লি ডেভেলপ করে ডায়াবেটিসের জন্য। ওকে, আর কি আছে, অনেক সময় হাইপো ক্যালসিমিয়ার জন্য ক্যাটারাক্টটা হতে পারে। ঠিক আছে, ওকে। এবার আসো কি কি সিনড্রোমে ক্যাটারাক্ট হতে পারে। তোমরা তো সবাই মোটামুটি ডাউন সিনড্রোমের নাম শুনছো। ডাউন সিনড্রোম, লোই সিনড্রোম, আবার জিআইডি তে পড়ছো উইলসন সিনড্রোম, এইসব সিনড্রোমে অনেক সময় ক্যাটারাক্ট থাকে। এবার আসি ট্রমাটিক ক্যাটারাক্ট, তার মানে কি চোখে কোনো ট্রমা হয়েছিল তারপরে ক্যাটারাক্টটা ডেভেলপ করছে। সেরকম আছে হলো ধরো মেকানিক্যাল কোনো ট্রমা হলো, অথবা কোনো ইরিটেশন বা ইররেডিয়েশন হলো, কোনো খারাপ রেডিয়েশনে চোখ ড্যামেজ হয়ে তারপরে হলো ক্যাটারাক্টটা ডেভেলপ করছে। আর টক্সিক ক্যাটারাক্ট মেইনলি ডেভেলপ করে হলো কিছু ড্রাগস এর কারণে। সবসময় মনে রাখবা টক্সিক যে কজ গুলো বলবে সেগুলো হলো ডিউ টু ড্রাগ কজ। ঠিক আছে, কি কি ড্রাগের জন্য ক্যাটারাক্টটা হতে পারে? খুবই একটা কমন ড্রাগ যেটা বাংলাদেশে গ্রামে গঞ্জে ইচ্ছা মতো খায়, সেটা হলো কি কর্টিকোস্টেরয়েড। তোমরা তো এটা জানো তাই না? কর্টিকোস্টেরয়েড, দেখবা গ্রামের মহিলাদের খুব মানে সারাদিন কাজ করা শেষে বা অনেক মহিলাদের ধরো মানে মহিলাদের এটা জয়েন্ট সিমটম তো কমন। সো মহিলারা এরকম কমপ্লেন করে আমার গিটে গিটে ব্যথা বা সারা গা হাত পা ব্যথা, বা গায়ে গায়ে জ্বর আসে, ভালো লাগে না। So, এই ধরনের কমপ্লেন গুলাতে গ্রামের যে গ্রাম্য চিকিৎসক আছে বা ফার্মেসির ডাক্তাররা তারা হলো স্টেরয়েড খেতে দেয়। ঠিক আছে, এখন স্টেরয়েড তো খেতে দেয় কিন্তু স্টেরয়েডের একটা রুলস আছে। তুমি এটা নির্দিষ্ট কয়েকদিন খেতে পারবে এবং আস্তে আস্তে ট্যাপার করতে হবে, কিন্তু এই মহিলাগুলো ওইটা কন্টিনিউয়াসলি খাইতে থাকে।
এবং অনেক সময় হয় কি পুরুষ রোগীরাও এইসব কমপ্লেন বা আরো আদার্স অনেক কমপ্লেনের জন্য স্টেরয়েড গ্রহণ করে। তো যেটা হয়, স্টেরয়েড শুধুমাত্র চোখ না, চোখে ক্যাটারাক্ট করে ভালো কথা, ডায়াবেটিস ডেভেলপ করায়, হাইপার টেনশন ডেভেলপ করায়, কুশিং সিনড্রোম হয়ে যায়, ইভেন পেশেন্টের পুরো অবস্থা চেঞ্জ করে দেয়, অস্টিওপোরোসিসও পর্যন্ত হয়ে যায়। ঠিক আছে, ওকে। আর কি আছে, বিশেষ করে কিছু কিছু পেশেন্ট ক্লোরপ্রোমাজিন পায়। ঠিক আছে, ক্লোরপ্রোমাজিন পায়। এইসব পেশেন্টেরও অনেক সময় ক্যাটারাক্ট ডেভেলপ করতে পারে। আচ্ছা, গেল। তার মানে আমরা হলো ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন মোটামুটি পড়ে ফেলছি। এইবার আসো পরের যে টাইপস আমি বলতেছিলাম না, আরেকটা টাইপস আমি পড়াবো। একটা তো এ গেল ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন, আর বি তে আমরা যেটা পড়বো সেটা হলো কি সেনাইল ক্যাটারাক্টের মধ্যে আর কি কি ভাগ আছে। এজ রিলেটেড যে সেনাইল ক্যাটারাক্ট হয় সেটার মধ্যে আর কি কি ভাগ আছে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ভাইবা। এটাই ধরে যে তুমি সেনাইল ক্যাটারাক্ট দেখছো, ওয়ার্ডে এসে পেশেন্ট দেখছো, তুমি বললে হ্যাঁ স্যার দেখছি। আচ্ছা বলো তো, এইরকম একটা কালার নিয়ে পেশেন্ট আসছে, তুমি সেটাকে কি ধরনের ক্যাটারাক্ট বলবা? তো চলো তোমাদেরকে পড়াই দিই যাতে স্যাররা কোশ্চেন করে আমরা খুবই ইজিলি পারতে পারি। প্রথমে, ক্যাটারাক্ট হলো তিন ধরনের থাকে। একটা হলো কি ইম্যাচিউর ক্যাটারাক্ট, একটা হলো কি ম্যাচিউর ক্যাটারাক্ট, একটা হলো কি হাইপার ম্যাচিউর ক্যাটারাক্ট। ওকে, এখন আসো ইম্যাচিউর ক্যাটারাক্ট তুমি কিভাবে বুঝবা। খুব ইজিলি তুমি এটাকে মনে রাখতে পারো একটা সূত্র দিয়ে। এটা হলো জি, এটা হলো গিয়ে পি, এটা হলো কি এম। জি, পি আর এম দিয়ে। ঠিক আছে, কিভাবে মনে রাখবা? যদি কোনো পেশেন্টের দেখো, তুমি যদি কালার অফ দা লেন্স পরীক্ষা করে দেখো যে তার ইম্যাচিউর ক্যাটারাক্ট, তাহলে তার লেন্স কালার হবে জি ফর গ্রেইশ হোয়াইট। ঠিক আছে, কিরকম গ্রেইশ হয়, মানে একটু অনেকটা ঘোলাটে ঘোলাটে সাদার মতো। ঠিক আছে, যখন এটা আরো বেশি ক্যাটারাক্ট ডেভেলপ করবে, ইম্যাচিউর থেকে ম্যাচিউর হয়ে যাবে, তখন দেখবা তুমি পার্লি হোয়াইট। পার্লি হোয়াইট, পার্ল যেরকম সাদা পুরোটা এগ হোয়াইটের মতো, সেরকম দেখবা লেন্সের কালার হয়ে গেছে। ঠিক আছে, এবার আসো হাইপার ম্যাচিউর ক্যাটারাক্টে কি হবে। হাইপার ম্যাচিউর ক্যাটারাক্টের জিনিসটা আরো ডেন্সিফাই হয়ে যাবে। তো মিল্ক যেরকম হোয়াইট, মিল্ক যেরকম হোয়াইট, আমরা সেরকম হোয়াইট ক্যাটারাক্ট পাবো। তাহলে এখন মনে থাকবে, সারপ্রাইজ হবে। আচ্ছা মনে করো তুমি একটা পেশেন্ট দেখলা, তার কালার অফ দ্য লেন্স তুমি পাইলা পার্লি হোয়াইট, তুমি সেটাকে কি ধরনের ক্যাটারাক্ট বলবা? তুমি ডিরেক্ট অ্যান্সার দিবা স্যার ম্যাচিউর ক্যাটারাক্ট। ওকে, এবার আসো তোমাদেরকে আমি বলছিলাম আমি তোমাদেরকে শর্ট কেস পড়াবো, কারণ ক্যাটারাক্ট অনেক সময় শর্ট কেস আকারে আসে। ঠিক আছে, তো তুমি এরকম একটা পেশেন্ট থাকবে, তোমার সামনে একটা টুলে বসে তুমি তার এক্সামিনেশন করবে, তার চোখের এক্সামিনেশন করবে। ঠিক আছে, তাহলে চোখের এক্সামিনেশন করে কি কি দেখতে হবে? প্রথমে যে তুমি সালাম দিবা, যে আসসালামু আলাইকুম বাবা, আমি মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী অথবা ডক্টর, আমি আপনার রোগ নির্ণয়ের জন্য আপনার উপরে কিছু পরীক্ষা করব, এতে আপনার কোনো অসুবিধা হবে না, আমি কি করতে পারি? ওকে, বলুন। ঠিক আছে, বলার পরে তুমি প্রায় 1 মিটার দূরে দাঁড়াবা রুগীর থেকে। ঠিক আছে, দিয়ে রুগীকে বলবা, একটা আঙ্গুল দেখাবা, যে আপনি কি দেখতে পান। একটা আঙ্গুল দেখাবা, এই যে আঙ্গুল দেখাইছে, বাবা এটা কি দেখতে পাচ্ছেন, কয়টা আঙ্গুল? তো যদি বলতে পারে যে একটা আঙ্গুল, তখন তুমি বলবে আচ্ছা দূরের ঘড়িটা কি দেখতে পান? তখন বলবে যে না দেখতে পাই না। তখন তুমি বুঝবা সে দূরে দেখতে পায় না, কিন্তু 1 মিটার দূরে তোমার আঙ্গুলটা দেখতে পাচ্ছে। সো তখন তুমি বলবা ভিজুয়াল অ্যাকুইটি রিডিউস টু কাউন্টিং ফিঙ্গার্স। আমি এটা সমস্ত ডিটেলস লিখে দিব, আগে আমার কথাটা শোনো। ভিজুয়াল অ্যাকুইটি রিডিউস টু কাউন্টিং ফিঙ্গার্স। এবার এই পেশেন্টটা ধরো দেখতে পাইলো আঙ্গুল, ভালো কথা। এবার মনে করো এই পেশেন্টটা ট্রিটমেন্ট করলো না, আরো কিছুদিন পর অবস্থা আরো খারাপ হয়ে গেল। তো তুমি আবার আসলো তোমার কাছে, তুমি 1 মিটার দূরে আঙ্গুলটা রেখে বলে বাবা কয়টা আঙ্গুল দেখেন তো, একটা না দুইটা? সে বললো আমি কিছুই দেখতে পাই না। তুমি আরেকটু সামনে এসে তুমি হ্যান্ডটাকে মুভ করবা। ঠিক আছে, এটা তোমার হ্যান্ড, তুমি এদিকে এদিকে মুভ করবা, যে দেখেন তো আমি যে হাতটা নাড়াচ্ছি, এটা কি দেখতে পাচ্ছেন? সে বলবে যে হ্যাঁ দেখতে পাচ্ছি। তার মানে কি, সে আঙ্গুল গুনতে পারেনি, কিন্তু তুমি যখন হাতটা নাড়াচ্ছ তখন সে বুঝতে পারতেছে। তখন তুমি বলবা যে ভিজুয়াল অ্যাকুইটি রিডিউস টু কাউন্ট হ্যান্ড মুভমেন্ট, রিডিউস টু হ্যান্ড মুভমেন্ট। আচ্ছা গেল। ঠিক আছে, তারপর তোমার কাছে চলে গেল, তুমি অপারেশন করার কথা বলছো, শোনে নাই, চলেই গেছে। তারপরে তোমার কাছে একদিন আসছে যে বাবা আমি কিছুই দেখতে পাচ্ছি না, তুমি আবারও দেখলা যে হাত নাড়াচ্ছি, বাবা বুঝতে পারতেছেন? না বাবা কিছুই বুঝতে পারতেছি না। তখন তুমি হলো চোখে লাইট মারবা।
ঠিক আছে, চোখে এরকম লাইট মারবা, এরকম করে এদিক দিয়ে লাইট মারবা, দিয়ে বলবা যে বাবা কোন দিক থেকে লাইট আসতেছে। সে দেখবা বলতে পারবে যে বাম দিক থেকে লাইট আসতেছে বা ডান দিক থেকে লাইট আসতেছে। ঠিক আছে, অনেক সময় পেশেন্ট এতটুকুও বুঝতে পারে না, তখন সে জাস্ট এটুকু বুঝতে পারে ডিরেক্ট চোখের উপরে লাইট ফেললে সে জাস্ট বুঝতে পারে যে তার চোখের উপরে আসলে লাইট ফেলা হয়েছে। ওকে, তখন আমাদের বলতে হয় যে ভিজুয়াল অ্যাকুইটি রিডিউস টু প্রজেকশন অফ লাইট অথবা প্রজেকশন অফ রে। বোঝা গেছে? সো তারপরে তুমি কি করবে, এটা বাবার কাছে মানে পেশেন্টের কাছে জিজ্ঞেস করলো। এরপরে তুমি হলো নিচু হয়ে পেশেন্টের লেন্সের কালারটা দেখবা। কি করবা, পেশেন্টের লেন্সের কালারটা দেখবা। ঠিক আছে, তো তোমাদের যদি আমি একটু দেখাই, দেখো এই ছবিটা থেকে দেখো যে যখন একটা পেশেন্ট এই যে ক্যাটারাক্ট নিয়ে আসবে, এই চোখটাতেই দেখো, এই যে দেখো পুরো চোখ সাদা হয়ে গেছে। দেখ, এটা হলো কি আমাদের নর্মাল আই, এটা হলো কি আমাদের নর্মাল আই, দেখছো কি সুন্দর চোখ। বাট এই যে দেখো সাদা 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 ফোটা ফোটা জমছে, গ্রেইশ হোয়াইট একটু ঘোলাটে টাইপস, এটাকে আমরা কি বলবো, ইম্যাচিউর ক্যাটারাক্ট। আর ম্যাচিউর ক্যাটারাক্ট এই যে দেখো পার্লের মতো সাদা হয়ে গেছে। এর থেকেও যদি বেশি সাদা হয় মানে এই যে কাগজের মতো সাদা হয়ে যায়, তখনই আমরা সেটাকে বলবো মিল্কি হোয়াইট। ওকে, তো তুমি আর কি নিচু হয়ে দেখবা যে পেশেন্টের পিউপিল দিয়ে লেন্সের কালারটা কেমন ভাবে দেখা যাচ্ছে, এটা খালি চোখেই দেখা যাবে। তো যদি দেখো গ্রেইশ হোয়াইট, তাহলে তুমি বলবা এটা ইম্যাচিউর ক্যাটারাক্ট। যদি দেখো এটা পার্লি হোয়াইট, তুমি বলবা এটা ম্যাচিউর ক্যাটারাক্ট। আর যদি দেখো মিল্কি হোয়াইট, তুমি বলবা স্যার এটা হাইপোম্যাচিউর ক্যাটারাক্ট। ওকে, এরপরে আমরা যেটা করি সেটা হলো গিয়ে পেশেন্টের চোখে আমরা লাইট ফেলি, লাইট ফেলে আমরা আইরিশ শ্যাডো দেখি। এবার সবার মনে কোশ্চেন আসবে, আপু আইরিশ শ্যাডোটা কি জিনিস আবার? আচ্ছা, আইরিশ তো জানো, ঠিক আছে। আইরিশ হলো আমরা যদি চোখে এরকম ভাবে কোনাকুনি একটা লাইট ফেলি, এই যে মনে করে এই কোনাকুনি একটা লাইট ফেললাম, ঠিক আছে, তো আইরিশের ছায়া লেন্সের উপরে পড়বে। তো আইরিশের এই ছায়াটা লেন্সের উপরে তখনই পড়ে যখন শুধুমাত্র ইম্যাচুর ক্যাটারাক্ট থাকে, কারণ ইম্যাচুর পুরোটা এখনো ওপাসিফিকেশন হয়ে যেতে পারেনি। তো কিছু কিছু জায়গায় এই ছায়াটা আমরা দেখতে পাবো। তাহলে মনে রাখবা, আইরিশ শ্যাডো আমরা শুধুমাত্র ইম্যাচুর ক্যাটারাক্টে প্রেজেন্ট পাবো, বাট ম্যাচিউর এন্ড হাইপার ম্যাচিউর ক্যাটারাক্টে এটা এতটা ডেন্স হয়ে যাবে যে আইরিশের উপরে কোনো শ্যাডো পড়বে না। বুঝে গেছে? আচ্ছা, এরপর আমরা যেটা দেখবো সেটা হলো গিয়ে ফান্ডাল গ্লো। ফান্ডাল গ্লো দেখার জন্য ফান্ডোস্কোপি লাগে। যখন আমার এখানে দেখি ফান্ডোস্কোপির কোনো ছবি আছে কিনা, না আপাতত কোনো ফান্ডোস্কোপির ছবি নেই, বাট আমি একটা ফান্ডোস্কোপির ছবি রাখি, দাঁড়াও। দেখো, ফান্ডোস্কোপি করার পরে নর্মালটাই দেখো, এটা দেখো, তুমি হলো একটা ফান্ডাসকে ফান্ডোস্কোপি করে দেখবা। যখন দেখবা যে পিউপিলের মধ্য দিয়ে এইভাবে ফান্ডাসটা দেখা যাচ্ছে, তুমি বলবা যে ফান্ডাল গ্লো ইজ প্রেজেন্ট। যেহেতু ইমম্যাচুর ক্যাটারাক্টে পুরো লেন্স ওপাসিফিকেশন হয়ে পারে না, কিছুটা লাইট চোখের ভিতরে যায় এবং সেই লাইট গিয়ে ফান্ডাসে পড়ে বা রেটিনাতে পড়ে। সো আমরা তখন ফান্ডাস গুলো দেখতে পাই। যখন ম্যাচিউর এবং হাইপার ম্যাচিউর ক্যাটারাক্ট হয়ে যাবে, লাইট পাস করতে পারবে না, তখন হলো গিয়ে আমাদের প্রবলেমটা হবে, তখন আমরা ফান্ডাল গুলোটা পাবো না। তাহলে মনে থাকবে, আইরিশ শ্যাডো এন্ড ফান্ডাল গুলো আমরা একমাত্র একটা জায়গাতেই পাবো, সেটা হলো কি আমাদের ইমাজিন কাটার। ঠিক আছে, এখন আসো তাহলে আমাদের শর্ট কেসটা আমরা শুরু করি। তুমি পেশেন্টের উপরে সব পরীক্ষা নিরীক্ষা চালাইলা, শর্ট কেস অফ ক্যাটারাক্ট, ঠিক আছে। এরপরে তুমি কি করবা, পেশেন্ট এই যে বসে আছে, ঠিক আছে, এটা হলো পেশেন্টের দুইটা চোখ, তুমি দেখে ফেলছো অলরেডি। প্রথমে কি করছো, সালাম দিছো, গ্রিটিংস করছো এবং কনসেন্ট দিছো। নেওয়ার পরে কি করছো, 1 মিটার দূরে দাঁড়ায় একটা আঙ্গুল রাখছো, রেখে বলছো বাবা দেখতে পাচ্ছেন, কয়টা আঙ্গুল বলেন তো?
আচ্ছা, প্রথমে বলবো বাবা দূরে দেখতে পাচ্ছি, উনি বলবে না দেখতে পাচ্ছি না। তারপরে বলবা যে বাবা এই যে কয়টা আঙ্গুল বলেন তো। তো যদি বলে যে দুইটা তিনটা, যেটা বলছে তুমি যেটা দেখাইছো সেটা যদি কারেক্ট বলে তাহলে ইম্যাচুর ক্যাটারাক্ট। যদি বলে না দেখতে পাচ্ছি না, তাহলে তুমি হাত নাড়াবা। বাবা দেখতে পাচ্ছেন, বলছে হ্যাঁ হাত নাড়ালে একটু একটু বুঝতে পারতেছি। তখন তুমি বুঝবা এটা হলো গিয়ে ম্যাচিউর ক্যাটারাক্ট। আর যখন কিছুই বুঝতে পারবে না, তুমি শুধুমাত্র লাইট মারলে বুঝতে পারছে, তখন তুমি বুঝবা এটা হলো গিয়ে হাইপার ম্যাচিউর ক্যাটারাক্ট। ওকে। এরপরে কালার অফ লেন্স দেখে বুঝবা, ফান্ডাল গ্লো দেখে বুঝবা, আইরিশ শ্যাডো দেখে বুঝবা। তাহলে এখন তুমি এক্সামিনেশন করছো, স্যার স্যার তোমাকে বলবা আচ্ছা বলো কি পাইলা তুমি। তখন তুমি সুন্দর করে স্যারকে বলবা, স্যার আই এক্সামিন দ্য পেশেন্ট, স্যার আই হ্যাভ এক্সামিন দ্য পেশেন্ট, আই হ্যাভ এক্সামিন দ্য পেশেন্ট on my examination, on my examination his visual acuity, যদি কাউন্টিং ফিঙ্গার্স বলে, সিএফ মানে কাউন্টিং ফিঙ্গার্স, তাহলে তুমি বলবা এটা হলো গিয়ে ইম্যাচিউর ক্যাটারাক্ট। কি বলবা? ইম্যাচিউর ক্যাটারাক্ট। ঠিক আছে। যদি বলে হ্যান্ড মুভমেন্ট ভিজুয়াল অ্যাকুইটি রিডিউসড টু কাউন্টিং ফিঙ্গার, তাহলে হলো ইম্যাচিউর ক্যাটারাক্ট। যদি বলে হ্যান্ড মুভমেন্ট, তাহলে তুমি বুঝবে এটা হলো গিয়ে ম্যাচিউর ক্যাটারাক্ট। আর যদি বলে হ্যান্ড ভিজুয়াল অ্যাকুইটি রিডিউস টু প্রজেকশন অফ লাইট অর প্রজেকশন অফ রে, মানে শুধুমাত্র লাইট মারলেই বুঝতে পারে, তাহলে তুমি বুঝবা এটা হলো গিয়ে হাইপার ম্যাচিউর ক্যাটারাক্ট। বুঝে গেছি এটা কি? তাহলে হাইপার ম্যাচিউর ক্যাটারাক্ট। প্রথমটা গেল। এরপরে এরপরে তুমি কি এক্সামিনেশন করবা? কালার অফ লেন্স। তুমি দেখবা যে লেন্সের কালারটা আসলে কি। যদি তুমি দেখো লেন্সের কালারটা গ্রেইশ হয়, কি হবে? অলরেডি পড়ে ফেলছি, বলে ফেলো। ভেরি গুড। যদি দেখ গ্রেইশ হোয়াইট হয়েছে, তাহলে এটা আমরা চোখ বন্ধ করে বলবো এটা হলো আমাদের ইম্যাচিউর ক্যাটারাক্ট। ওকে। তারপরে যদি দেখো এটা পার্লি হোয়াইট, তাহলে কি বলবা? ইয়েস, ম্যাচিউর ক্যাটারাক্ট। আর যদি দেখো এটা মিল্কি হোয়াইট, তাহলে কি বলবা? এটা হলো কি আমাদের হাইপার ম্যাচিউর ক্যাটারাক্ট। ঠিক আছে, হাইপার ম্যাচিউর ক্যাটারাক্ট। বোঝা গেছে? এরপর আসো তুমি চোখে লাইট ফেলবা কোনাকুনি। কোনাকুনি যদি লাইট ফেলো, তাহলে তুমি অনেক সময় আইরিশ শ্যাডো দেখতে পাবা। এটা শুধুমাত্র ম্যাচিউর যে ক্যাটারাক্ট সেই পেশেন্টের ক্ষেত্রেই দেখতে পাবা। যদি কখনো পেশেন্ট পাও, একটু চোখে কোনাকুনি লাইট ফেলে আইরিশ শ্যাডোটা একটু দেখবে। তাহলে শুধুমাত্র আইরিশ শ্যাডো প্রেজেন্ট কোথায়? আইরিশ শ্যাডো শুধুমাত্র প্রেজেন্ট হলো ইম্যাচিউর ক্যাটারাক্ট। ম্যাচিউর ক্যাটারাক্ট। আর অ্যাবসেন্ট কোথায় কোথায়? অ্যাবসেন্ট, ম্যাচিউর এন্ড হাইপার ম্যাচিউর। বুঝে গেছে? এরপরে কি করবা? এরপরে স্যারকে সুন্দর করে বলবা, স্যার আই নিড ফান্ডোস্কোপ টু ডু ফান্ডোস্কোপি, অথবা আই নিড ফান্ডোস্কোপ টু সি দা ফান্ডাল গ্লো। স্যার যদি ফান্ডোস্কোপ দেন, তো ফান্ডাল গ্লোটা দেখবা। ইউজুয়ালি তোমাদের আন্ডার গ্রাড পিরিয়ডে তোমাদেরকে ফান্ডোস্কোপ দিবে না। তো স্যার বলবে কি নো নিড বা ফান্ডোস্কোপ নাই, ইউ মে প্রসিড। তুমি তখন এটা বলবা না। বাট যদি তুমি এক্সামিনেশন করো, তুমি তখন এটা বলবা। বলবা কি ফান্ডাল গ্লো ইজ প্রেজেন্ট ইন, কোথায় থাকবে প্রেজেন্ট? ইম্যাচিউর ক্যাটারাক্ট। আর অ্যাবসেন্ট কোথায় থাকবে? ম্যাচিউর এন্ড হাইপার ম্যাচিউর। ওকে। ম্যাচিউর এন্ড হাইপার ম্যাচিউর। ওকে। ওকে। তাহলে তুমি তো এক্সামিন করে ফেলছো, স্যারকে সুন্দর করে বলছো। মনে করো একটা পেশেন্টের ম্যাচিউর ক্যাটারাক্ট, তাহলে তুমি কিভাবে বলবা? বলবা স্যার আই হ্যাভ এক্সামিন দ্য পেশেন্ট, অন এক্সামিনেশন ইজ হিজ ভিজুয়াল অ্যাকুইটি রিডিউস টু হ্যান্ড মুভমেন্ট, কালার অফ দ্য লেন্স ইজ পার্লি হোয়াইট, iris shadow is absent, fundal glow is absent, so my diagnosis is age related macular cataract of right অথবা left eye, যে আইটা পাবা সেটা। তাহলে তুমি এখন লাস্টের লাইনে কি বলবা? তুমি এখন লাস্টের লাইনে বলবা, so my diagnosis is age related
ইম্যাচিউর যদি হয় ইম্যাচিউর বলবা, ম্যাচিউর যদি হয় ম্যাচিউর বলবা, হাইপার ম্যাচিউর হলে হাইপার ম্যাচিউর বলবা। ক্যাটারাক্ট অন রাইট অর লেফট আই। বুঝে গেছে? আচ্ছা। এবং তোমাকে এটাও বলা লাগবে, মনে করো একটা পেশেন্ট তোমার কাছে আসছে, তার আগে ডান চোখে ছানি পড়ছিল, ঠিক আছে, সে সেটা অপারেশন করে সুস্থ হয়েছে, এখন বাম চোখে ছানি পড়ছে। তো ধরো তুমি বললা যে my diagnosis is age related macular cataract on the left eye and right eye is pseudophakia। সিউডোফাকিয়া বা অ্যাফাকিয়া মানে কি আমি সব বলবো। যদি কারো অপারেশন করে চোখে লেন্স বসানো থাকে তুমি বলবা রাইট, মানে ধরো ডান চোখে অপারেশন করে লেন্স বসানো আছে, তুমি কি বলবা? রাইট আই ইজ সিউডোফাকিয়া। ওকে, গেল। তাহলে তুমি পড়ে ফেলছো সবকিছু। এবার আসো একটা পেশেন্টকে তুমি কিভাবে ডায়াগনোসিস করবা বা হাউ টু ইভালুয়েট এ পেশেন্ট, মানে কিভাবে পুরো ম্যানেজমেন্ট পর্যন্ত কিভাবে একটা পেশেন্টকে ডিল করবা। প্রথমে পেশেন্ট আসবে তোমার কাছে কি সিমটমস নিয়ে, আগেই বলে দিচ্ছি, প্রথমেই বলছি ইয়েস, প্রোগ্রেসিভ অ্যান্ড পেইনলেস লস অফ ভিশন। প্রোগ্রেসিভ অ্যান্ড পেইনলেস লস অফ ভিশন, লস অফ ভিশন। এরপরে কি হবে, আমরা সাইন কি কি পাবো? আমরা সাইন পাবো, এই যে এতটুকু হলো কি আমাদের সাইন, এটা হলো কি আমাদের সাইন। এই যে সাইনকে আমরা যতটুকু বলবো এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের হলো সাইন, ঠিক আছে। এবার হচ্ছে ইনভেস্টিগেশন কি করবে। অবশ্যই একটা চোখের বিষয় অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করতে হবে, তুমি তো আর আন্দাজে বলবা না ওকে একটা কিছু। এই ইনভেস্টিগেশনটা হলো আসে, তুমি যদি লাস্ট 5 বছর ডিউরেশন দেখো, মনে হয় 3 বছর পর পর আসছে, তারপরে 1 বছর গ্যাপ দিছে আবার আসছে, গত বছর আসছে, 24-এও আসছে, ঠিক আছে। তো ইনভেস্টিগেশন কি কি করবা, মনে রাখবা চোখে যেসব কন্ডিশনে আমাদের অপারেশন করার দরকার হতে পারে বা হয়, সেই সকল ক্ষেত্রে আমরা দুই ধরনের ইনভেস্টিগেশন করবো। একটা হলো অকুলার ইনভেস্টিগেশন চোখের প্রবলেমের জন্য, আর একটা হলো সিস্টেমিক ইনভেস্টিগেশন, ঠিক আছে। অকুলার ইনভেস্টিগেশন কি করব, প্রথমে আমরা হলো একটা বায়োমেট্রি করবো। বায়োমেট্রি, বায়োমেট্রি কেন করা হয় জানো? তুমি তো তোমার চোখে হলো ছানি পড়ছে, তার মানে কি তোমার লেন্সটা নষ্ট হয়ে ঘোলা হয়ে গেছে, তাই তো? এই জন্য তোমার হলো বায়োমেট্রি করতে হবে। এখন তুমি কি করবা, ছানির জন্য তোমার চোখটা অপারেশন করে তোমার যে নষ্ট হয়ে গেছে যে লেন্সটা, বা যেটা ওপাসিফাই হয়ে গেছে বা যেটা ঘোলা হয়ে গেছে, সেই লেন্সটা ফেলে দেওয়া হবে। তাহলে এখন তুমি দেখবা কি করে, এই জন্য তোমার চোখের মধ্যে একটা মানে একটা লেন্স বিল্ড আপ করে দেওয়া হয়, ঠিক আছে। দেখবা যে ডাক্তাররা বলে আপনার ছানি অপারেশন করে চোখের লেন্স পরাই দিয়ে আসা হবে, এটাই হলো সেই কথা। চোখের অপারেশন করে তোমার ছানি আলা লেন্সটা ফেলে দিয়ে আরেকটা নতুন লেন্স পরাই দিয়ে আসা, মানে দিয়ে আসা লাগে। ওকে, এখন কথা হলো গিয়ে তুমি যে লেন্সটা পরবা সেই লেন্সটা আসলে কেমন হবে, কত পাওয়ারের হবে? সবাই কি সেম পাওয়ারে দেখে? সবার চোখের ক্ষমতাও সেম না। তাহলে আসলে কত পাওয়ারের লেন্স তোমাকে দিবে? এই যে কত পাওয়ারের লেন্স আমরা দিব, এই লেন্সের পাওয়ারের জন্য আমরা হলো বায়োমেট্রিটা করি। বায়োমেট্রির মাধ্যমে আমরা কি জানতে পারি? লেন্সের পাওয়ার, ঠিক আছে। বায়োমেট্রির মাধ্যমে আমরা কি জানতে পারি? লেন্সের পাওয়ার। এরপরে আসো টনোমেট্রি। টনোমেট্রি, অবশ্যই অবশ্যই টনোমেট্রি করতে হবে। কেন করতে হবে? টনোমেট্রিতে আগে কি দেখি আমি সেটা বলি। আমরা টনোমেট্রি দিয়ে দেখি ইন্ট্রা অরবিকুলার প্রেশার, মানে ইন্ট্রা অকুলার প্রেশার, অরবিকুলার না তো, ইন্ট্রা অকুলার প্রেশার, চোখের মধ্যে প্রেশার কতটুকু আছে সেটা দিয়ে আমরা টনোমেট্রি, মানে সেটা দেখার জন্য আমরা টনোমেট্রি করি। এখন কথা হলো কি কেন করবো আপু এটা। ওকে, মনে করো একটা পেশেন্টের হলো দুইটা ডিজিজ কন্ডিশন আছে, গ্লুকোমা আছে এবং ক্যাটারাক্ট আছে। গ্লুকোমা কিছুই না, গ্লুকোমা হলো চোখের ইন্ট্রাঅকুলার প্রেশারটা বেড়েছে। তো মনে করো তার ক্যাটারাক্ট আছে, গ্লুকোমা আছে, তুমি সার্জারি করবা কিনা এই জন্য তোমার এইটা করতে হবে। এখন তুমি বলবা যে আচ্ছা আমার পেশেন্টের, আমার নানা বা নানির বা দাদির আমি জানি গ্লুকোমা নাই, আমি এটা করতে চাচ্ছি না। নেভার এভার ডু দিস মিস্টেক। আমরা অনেকেই ভাবি যে আমাদের গ্লুকোমা নেই, অথচ পরীক্ষা করার পরে কিন্তু অনেকের গ্লুকোমা ধরা পড়ে। কারণ গ্লুকোমার কিন্তু একটা টাইপ আছে যেখানে পেইনলেস থাকে, ঠিক আছে। তো অনেকে বুঝতে পারে না। ওকে, বা অনেক সময় ইন্ট্রাঅকুলার প্রেশার রিস্ক থাকতে পারে, সেজন্য অপারেশন করার আগে অবশ্যই অবশ্যই টনোমেট্রিটা করতে হবে। আচ্ছা, এখন কথা হলো গিয়ে আপু আমি তাও করলাম না, আমি জানি নাই, ঠিক আছে।
কিন্তু দেখা গেলো ভিতরে ভিতরে গ্লুকোমা আছে, তাহলে তুমি গ্লুকোমা আসে, ইন্ট্রাঅকুলার প্রেশার বেশি, এটা না জেনেই যদি অপারেশন করে ফেলো তাহলে কি হবে? যখন আমরা একটা আইয়ের অপারেশন করি, এটা তো মনে করো একটা নর্মাল আই, ক্যাটারাক্ট অপারেশন করা হয় এভাবে, এখান থেকে কাটা হয়, ঠিক এই জায়গাটা থেকে কাটে, ঠিক আছে, এই জায়গাটা থেকে কাটে, কেটে মাইক্রোস্কোপের নিচে বসে বসে অপারেশনটা করে। কর্নিয়ার এখান থেকে যখন কাটবো তখন আমি চোখের ভিতরে ঢুকতেছি, যদি কোনো কারণে চোখের প্রেশার বেশি থাকে তাহলে এখান থেকে কাটার সাথে সাথে চোখের ভিতরে জিনিস সব হার্নিয়েশন হয়ে বাইরে চলে আসবে, বা ইন্ট্রা অকুলার থিংস বা অ্যাকুয়াস হিউমার ফুট করে হার্নিয়েট করে চোখের বাইরে চলে আসবে। এটা খুবই সিরিয়াস একটা কন্ডিশন। এই জন্য আমরা চোখের অপারেশন করার আগে আমরা অবশ্যই অবশ্যই দেখে নিই যে ইন্ট্রাকুলার প্রেশার রিস্ক কিনা। যদি এরকম হয়, কারণ কোনো পেশেন্টের গ্লুকোমা আর ক্যাটারাক্ট একসাথে থাকে, তাহলে সেই সব পেশেন্টের আমরা আগে হলো গ্লুকোমাটা অপারেশন করি বা গ্লুকোমাটা সার্জারি বা ধরো গ্লুকোমাটা ট্রিটমেন্ট করে ভালো করি, তারপরে গিয়ে আমরা ক্যাটারাক্ট অপারেশন করি। মনে থাকবে তাহলে এই পেশেন্টের আগে কোনটা ট্রিটমেন্ট হবে? গ্লুকোমা। ওকে, তাহলে এখন আমি আবারও বলে দিই যে যদি কেন আমরা টনোমেট্রি করি। যদি আমাদের ইন্ট্রাঅকুলার প্রেশার বেশি থাকে তাহলে কর্নিয়া কাটলে, কর্নিয়া কাটলে ইন্ট্রাঅকুলার থিংস হার্নিয়েট করবে, ইন্ট্রা অকুলার থিংস হার্নিয়েট করবে। বুঝে গেল? গেল। মেন কথা এক্সক্লুড টু এক্সক্লুড গ্লুকোমা করতেই আমরা হলো এই পরীক্ষাটা করি। এবার আসো আরেকটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হলো কি আমরা একটা স্যাক প্যাটেন্সি টেস্ট করবো। স্যাক প্যাটেন্সি টেস্ট, আমি এখনো ড্যাক্টোসিস্টাইটিস তোমাদের পড়াইনি, বাট অনেক সময় আমাদের হলো ল্যাক্রিমাল অ্যাপারাটাসের মধ্যে যদি কখনো ইনফেকশন হয় সেটাকে আমরা বলি ড্যাক্টোসিস্টাইটিস। ঠিক আছে? আচ্ছা, স্যাক প্যাটেন্সি টেস্টটা কেন আমরা করব? মনে করো তার চোখে অলরেডি এই যে এখানে কিছু ইনফেকশন আছে, ঠিক আছে, এখানেও থাকতে পারে। এখন তুমি এই পরীক্ষাটা করলা না, কর্নিয়া কাটছো, তাহলে এই জীবাণু কি বসে থাকে বলো? ব্যাকটেরিয়াটা কোনো একটা পানি বা কোনো কিছু কোনো সাবস্টেন্সের সাথে চোখের ভিতরে চলে গেল। এই যে চোখের ভিতরে গেল এটাই সবচেয়ে ক্ষতিকর, বাইরে পর্যন্ত ঠিক ছিল, চোখের ভিতরে যখন যাবে তখন চান্স অফ ইনফেকশন বা ডিপ টিস্যু ইনফেকশন হওয়ার চান্সটা অনেক অনেক বেড়ে যাবে, এবং এটা থেকে অনেক খারাপ কন্ডিশন এন্ডোফথেলমাইটিসও হতে পারে। তো এইটার জন্য আমরা হলো কি স্যাকপ্যাটেন্সি টেস্টটা করে নেবো। কেন করি তাহলে লেখো, ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিসে, ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস এর ব্যাকটেরিয়া কর্নিয়া পিয়াস করে ভিতরে চলে যাবে, যদি আমরা এটা পরীক্ষা না করেই অপারেশনটা করি, ভিতরে চলে যাবে, দেন ডিপ টিস্যু ইনফেকশন হবে। কি হবে? ডিপ টিস্যু ইনফেকশন। ওকে, তাহলে এখন দুইটা কথা, যদি কোনো পেশেন্টের গ্লুকোমা ক্যাটারাক্ট থাকে আগে কোনটা ট্রিটমেন্ট করব? আগে হলো গিয়ে আমরা গ্লুকোমা ট্রিটমেন্ট করব। একইভাবে সেম ভাবে একটা পেশেন্টের যদি থাকে ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস, ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস প্লাস ক্যাটারাক্ট, তাহলে আমরা আগে কোনটার অপারেশন করব? ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস। আগে আমরা ইনফেকশনটাকে ঠিক করব, তারপর আমরা ক্যাটারাক্ট সার্জারি করব। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের ইনভেস্টিগেশন মোটামুটি ডান। এবার আসো আমরা, ও আচ্ছা, ভালো কথা, অকুলার পরীক্ষা করলাম, এখন সিস্টেমে কি পরীক্ষা করব? আচ্ছা, তুমি একটা অপারেশন করবা, তোমার একটা পাকো ফিটনেস আছে না? তোমার অবশ্যই অবশ্যই যেগুলো করে অপারেশন থিয়েটারে ঢুকতে হবে সেটা হলো একটা আরবিএস, একটা ইসিজি, একটা ইকো, অনেক সময় চেস্ট এক্সরেও দরকার হয়, ইকো করে না, এগুলো। ঠিক আছে? ওকে, অনেক সময় সিবিসিও করে, যে তোমার কোনো ব্লিডিং কন্ডিশন আছে কিনা সেটাও জানার জন্য। ভালো কথা, সবই শেষ। এখন আসো আমার পেশেন্টকে এখন ট্রিটমেন্ট দেওয়া লাগবে। ট্রিটমেন্ট করতেই তো ডাক্তারের কাছে সবাই আসে, ঠিক আছে, এত কথা তো বলে লাভ নাই, মেইন কথা সে ট্রিটমেন্টই করতে হবে। ট্রিটমেন্ট কি করব? যেটা হলো মেইন ট্রিটমেন্ট সেটাকে বলা হয় ইসিসিই উইথ পিসিআই। জিনিসটা কি অনেক কঠিন লাগতেছে? সেটা হলো গিয়ে, আমি তোমাদের লেন্স দেখাইছিলাম না, এরকমই তো লেন্স ছিল, মনে করো এটা পুরো ঘোলাটে হয়ে গেছে,
তখন ডাক্তার যেটা করে, এই পুরোটা লেন্স ফেলে দেয়। ঠিক আছে, মানে ভিতরে যা কিছু আছে ফেলে দেয়। ঠিক আছে, এক্সট্রা ক্যাপসুলার ক্যাটারাক্ট এক্সট্রাকশন, দাঁড়াও আমি বলি। এই ক্যাপসুলটা রেখে ভিতরে যা কিছু আছে ফেলে দেয় এবং এখানে একটু ফাঁকা করে নেয়। ঠিক আছে, তারপরে যে বিল্ড ইন যে লেন্সটা, সেটা এভাবে গিয়ে চোখের মধ্যে গিয়ে বসায় দিয়ে আসে। জিনিসটা দেখতে হলো এরকম। ঠিক আছে, এবং এটা কোথায় বসে জানো? পোস্টেরিয়র চেম্বারে। চোখের মধ্যে একটা জায়গা আছে পোস্টেরিয়র চেম্বার, আমি দেখাবো। এখানে এই লেন্সটা বসিয়ে দিয়ে আসে। বুঝে গেছে? আচ্ছা, তাহলে ইসিসিএ মানে কি? ইসিসিএ মানে হলো এক্সট্রা ক্যাপসুলার ক্যাটারাক্ট এক্সট্রাকশন, মানে ক্যাপসুলটা রেখে ক্যাটারাক্টটাকে বের করে নিয়ে আসে। এক্সট্রা ক্যাপসুলার ক্যাটারাক্ট extraction with posterior chamber, posterior chamber intraocular lens implantation। মনে থাকবে, intraocular lens implantation। ওকে, অনেক সময় হলো ইন্ট্রাক্যাপসুলার করে, আইসিসি করে, PCI। এখন কথা হলো গিয়ে, অনেক সময় দেখবা যে ডক্টররা অ্যাড দেয় খুব সুন্দর করে, যে খুবই কম কেটে বা ছোট অপারেশনের মাধ্যমে বা ছোট, কি বলে, ছোট সার্জারি করে, বা এটাও না, মানে ডাক্তারি ভাষায় তোমার যেটা কথা সেটা হলো মাত্র ছোট একটা ইনসিশন দিয়ে, মানে খুবই ছোট, কয়েক মিলিমিটার একটা ইনসিশন দিয়ে ক্যাটের সার্জারি করুন, এরকম এক একটা অ্যাড তুমি দেখতে পাওয়া। ঠিক আছে, তাহলে জিনিসটা কি আসলে আমরা দেখি। তো এই যে ইসিসি এর কথা বললাম, ইসিসিই, এটার আবার কতগুলো টাইপ আছে, কি কি টাইপ আছে আসলে আমরা পড়ে ফেলি। তিনটা টাইপস আছে ইউজুয়ালি। প্রথমে আছে হলো কনভেনশনাল। কনভেনশনাল, কনভেনশনাল হলো আমাদের প্রচলিত মেথড। ঠিক আছে, তারপরে এসআইসিএস, তারপরে হলো ফ্যাকো ইমালসিফিকেশন। আচ্ছা, এটার কথা বলতে চাচ্ছিলাম। দেখবা যে রাস্তাঘাটে লেখা আছে যে ফ্যাকো সার্জারি করা হয়, ফ্যাকো সার্জারিতে চোখের ছানি অপারেশন করা হয়। ঠিক আছে, এটা আমার মুখে আসতেছিল না, আমি মানে এটা হলো সবচেয়ে মিনিমাল সার্জারি, যেখানে খুব মিনিমাল মিনিমাল ইনসিশন দেওয়া লাগে। ঠিক আছে, সবাই এখন ওগুলোকে ফ্যাকো করে এবং পেশেন্টের কমপ্লেন ভালো হয়, পেশেন্টরাও ফ্যাকো প্রিফার করে, পেশেন্টরাও ফ্যাকো করতে চায়। তো যেটাই হোক, আগে কনভেনশনাল হতো, এখন মেইনলি এসআইসিএস আর ফ্যাকো হয়, ফ্যাকোটা বেশি হয়, এটা সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেবল। ওকে, কনভেনশনাল এখন আর সেরকম হয় না, যদি না তার কোনো কনজেন্টাল কোনো প্রবলেম থাকে, এটা ছাড়া সেরকম কনভেনশনাল হয় না। তো প্রথমে কি হবে জানো, চোখটাকে ফিক্সড করা হয়। আসলে আমি তোমাকে একটা ক্যাটারাক্ট সার্জারি হলো ইয়ে দেখাই নিয়ে আসি। আর এই যে দেখো, এইভাবে চোখটাকে ফিক্সড করে। ডাক্তার হলো কি মাইক্রোস্কোপের নিচে কাজ করে, চোখটাকে একটা যন্ত্র দিয়ে ফিক্সড করা হয় এবং একটা লাইটের দিকে এক টানা তাকায় থাকতে বলা হয়। ঠিক আছে, এক টানা তাকায় থাকতে বলা হয়। তারপরে কর্নিয়া থেকে একটা ইনসিশন দেয়, ইনসিশন দিয়ে ভিতরের লেন্স থেকে সব জিনিসটা নিয়ে আসে। এই যে দেখো অপারেশন হচ্ছে, দেখছো? এই যে কর্নিয়া বরাবর কাটছে, এই দাঁড়াও, এই যে কর্নিয়া বরাবর কেটে ভিতরে জিনিসটা ঢুকাই দিচ্ছে, দিয়ে ভিতরের ক্যাপসুলটা ক্লিন করে নিয়ে আসে। ওকে, ওকে, এবার আসো তাহলে কি হবে, পেশেন্ট তো ব্যথা পাবে, তাহলে কি প্রত্যেকটা অপারেশনের মেইন কথা হলো অ্যানেস্থেশিয়া দিয়ে শুরু করবো। অ্যানেস্থেশিয়া দিব, কি দিব? পেরিবালবার ব্লক, পেরিবালবার ব্লক দিব এবং সারফেস অ্যানেস্থেশিয়া দেওয়া হয়। মানে বালবার কোনটাকে বলছিলাম তোমাদের মনে আছে? এটা যদি চোখ হয়, এটা যদি আমাদের কর্নিয়া হয়, এই যে এই জায়গাতে এটাকে বলা হয় হলো কি বাল্ব। ঠিক আছে, এইখানে হলো কি পেরিবালবার ব্লক দেওয়া হয় এবং সাথে হলো সারফেস অ্যানেস্থেটিক ড্রপসও দেওয়া হয়। দুই ধরনের অ্যানেস্থেশিয়া ইউজ করা হয়। ঠিক আছে, সব সার্জারিতে এটা এই অ্যানেস্থেশিয়াটা ইউজ হয়। তো এসআইসিএস ও একই হবে, ফ্যাকো ইমালসিফিকেশনও হবে। ফ্যাকো ইমালসিফিকেশন এখন অনেক সময় ট্রপিক্যাল যে অ্যানেস্থেশিয়া সেটাও ইউজ করে। এখন আসলে ইনসিশন কতটুকু দেয়া হতো আগে? কনভেনশনালে আগে দেওয়া হতো 10 থেকে 12 মিলিমিটার। ঠিক আছে, এসআইসিএস এ দেওয়া হয়ে হলো 5.1 মিলিমিটার। আর ফ্যাকো ইমালসিফিকেশনে এটা খুবই ছোট, আমি বললাম না খুবই ছোট ইনসিশন দেওয়া হয়। এখানে সাধারণত 2.4 থেকে 2.8 সেন্টিমিটার
সরি সেন্টিমিটার কেন বলতেছি, সরি সরি, 2.4 থেকে 2.8 মিলিমিটার ইনসিশন দেওয়া হয়। ঠিক আছে, এখন তুমি কাটলা, কাটার পরে আবার সেলাই করে দেওয়া লাগবে না? যেহেতু কনভেনশনাল যে মেথডটা, এটা একটা বড় ইনসিশন দেওয়া লাগতো, 10 থেকে 12 কিন্তু এনাফ বড় চোখের জন্য। তো তখন আর কি আমাদের এটা রিকোয়ার্ড হতো, তখন এটা হলো 10.0 যে প্রোলিন, এটা দিয়ে রিপেয়ার করে দেওয়া হতো। ঠিক আছে, এটা দিয়ে রিপেয়ার। কিন্তু সুচার এসআইসিএস এ সেরকম একটা লাগতো না, ইভেন ফ্যাকো ইমালসিফিকেশনও সেরকম একটা লাগতো না। এখন কথা হলো গিয়ে, আমি কেন কনভেনশনাল করব না, কেন ফ্যাকো করব বা কেন এক্সারসাইজ করব? অথবা অনেকের কথা, আপু কেন আমরা ফ্যাকো করি? পেশেন্ট বললেই কি আমরা শুনবো? পেশেন্টের কেন ইচ্ছা যে আমি ফ্যাকো সার্জারি করবো, আমার ক্যাটারেক্ট হয়েছে বা আমার ছানি পড়ছে, ডাক্তার সাহেব আমাকে ফ্যাকো করে দেন, কেন বলে এটা? আচ্ছা, তার আগে আমরা পড়ি এসআইসিএস এর কি কি অ্যাডভান্টেজ। প্রথম কথা, এটা হলো একটা স্মল ইনসিশন দেওয়া হয়। ওকে, তো এখানে র্যাপিড হিলিং হয়, খুবই তাড়াতাড়ি জিনিসটা ঠিক হয়ে যায়, র্যাপিড হিলিং। আর হলো জিনিসটা খুবই লেস কস্ট। ওকে, এবার আসো মোস্ট হাইড জিনিস, সেটা হলো গিয়ে ফ্যাকোর অ্যাডভান্টেজ। প্রথম কথা হলো এখানেও খুবই খুবই স্মল ইনসিশন দেওয়া হয়। ঠিক আছে, ইনসিশন দেওয়া হয়, তো এখানে সুচার লাগে না বললেই চলে, সুচার দেয় না। বা অনেক সময় মানে একটা ইয়ে পাওয়া যায়, গ্লু টাইপস এর, ওটা অনেক সময় দিয়ে দেয়, যদি অনেক সময় কর্নিয়াল ফ্লাব দেখা যায় আর কি। ঠিক আছে, তারপরে র্যাপিড হিলিং হয়। আর যেহেতু ছোট অপারেশন, মানে ছোট ইনসিশন, বেশি সমস্যা হয় না, তো এখানে পোস্ট অপারেটিভ যে কমপ্লিকেশন, লাইক পোস্ট অপারেটিভ অ্যাস্টিগমাটিজম হওয়ার পসিবিলিটি কম থাকে। পোস্ট অপারেটিভ অ্যাস্টিগমাটিজম হওয়ার চান্স অনেক কম থাকে। ঠিক আছে, ইভেন এই ধরনের অপারেশনে কর্নিয়া যেহেতু তুমি কম কাটতেছো বা কর্নিয়াতে কোনো সমস্যা হচ্ছে না, সো এখানে কর্নিয়াল কমপ্লিকেশনসও খুবই কম হবে, লেস কর্নিয়াল কমপ্লিকেশন। ওকে, আরো আছে পেশেন্ট আর্লি রিকভারি করবে। দেখো অনেকে এরকমও আছে যে দিনের দিন বাড়ি চলে যায় বা পরের দিন বাড়ি চলে যায়, অনেক হসপিটালে 24 ঘন্টা রাখে, বলে কি একটু দেখেন কোনো সমস্যা হয় কিনা জানাবেন, এটার জন্য। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ কি আছে? সবকিছুতে অ্যাডভান্টেজ থাকে, ডিসঅ্যাডভান্টেজ থাকে। প্রথম কথা হলো কি, এটা একটু এক্সপেন্সিভ। ঠিক আছে, এটা এক্সপেন্সিভ এবং এটা ডিফিকাল্ট টু পারফর্ম, একেবারে এক্সপার্ট হ্যান্ড দরকার হয় এটা করতে। অনেকেই আছে ফ্যাকো ট্রেনিং নেয়, তারপরে তারা ফ্যাকো সার্জারিতে বসে, সব সার্জনরা কিন্তু ফ্যাকো সার্জারি করে না। এবং অবশ্যই অবশ্যই এক্সপার্ট হ্যান্ডের হাতে হতে হবে, কারণ এটা চোখের ভিতরে অপারেশন হচ্ছে, বাইরে থেকে চোখের ভিতরে অপারেশন। তোমাকে অবশ্যই সমস্ত প্রিকশন নিয়ে তারপরে কাজ করতে হবে। ওকে, আচ্ছা, যাই হোক, পেশেন্টকে ট্রিটমেন্ট দিয়ে আমি বাড়ি পাঠিয়ে দিলাম। এবার আসো, যদি কোনো পেশেন্টের আমি দেখি জন্ম থেকে আছে ক্যাটারাক্ট, কনজেনিটাল ক্যাটারাক্ট, তাই না? কনজেনিটাল ক্যাটারাক্ট, কনজেনিটাল ক্যাটারাক্ট সাধারণত কিছু ডিজিজ কন্ডিশনে আমরা পাই, বুঝছো? তো এই ধরনের পেশেন্টকে মানে কাউন্সিলিং করতে হয়, অনেক সময় অপারেশনও করি আমরা, ইসিসি উইথ পোস্টার চেম্বার ইন্ট্রাওকুলার লেন্স দিয়ে দিই। এই ধরনের পেশেন্টকে সাধারণত মানে জেনেটিক হিস্ট্রি থাকে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে। মানে কি কি কারণে হতে পারে আমি বলে দিই, সেটা হলো জেনেটিক মিউটেশনের জন্য হতে পারে, মিউটেশন বা হেরিডিটরি, মোস্ট প্রবাবলি হেরিডিটরি। আবার অনেকের হলো ডাউন সিনড্রোম থাকে, লোই সিনড্রোম থাকে, অথবা উইলসন থাকে, এটার জন্য হতে পারে। আর কি হতে পারে? আর হলো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থেকে অনেক সময় হতে পারে। ইভেন মার যদি টর্চ ইনফেকশন হয়, তখন এটা হতে পারে। ঠিক আছে, আবার অনেক সময় হয় কি যে ফিটাস মার পেটে থাকা অবস্থায় ফিটাল ডিস্ট্রেস হয় বা ফিটাল হাইপোক্সিয়া হয়, সেক্ষেত্রেও এটা হতে পারে। ও, ভালো কথা গেল। এটাতে আমরা কি পাবো জানো, এটা খুব ইম্পর্টেন্ট ফিচার পাই, সেটা হলো হোয়াইট পিপিলারি, হোয়াইট পিপিলারি রিফ্লেক্স। জিনিসটা কি, জিনিসটা ডিটেলস আমরা রেটিনা চ্যাপ্টারে পড়বো, বাট জেনে রাখো হোয়াইট পিপিলারি রিফ্লেক্স। কখনো অন্ধকারের মধ্যে বিড়ালের চোখ দেখছো? মানে গাড়ির আলো পড়লে বিড়ালের চোখ, বা তুমি আলো ফেলে চক চক করে না, মনে হয় যেন ওখানে একটা মানে ডলার বসে রাখছে বা ডায়মন্ড বসে রাখছে। ঠিক আছে, বা আয়না বসে রাখছে, সামথিং লাইক দ্যাট।
হোয়াইট পিপলার রিফ্লেক্স হলো কি কাইন্ড অফ দ্যাট, তুমি পেশেন্টের চোখ দেখবে তো এরকম সাদা চকচক করতেছে লাইট ফিল্মে। ওকে, এখন আসো যে অনেকে ভাবতেছিল যে লেন্সের পাওয়ার আবার কিভাবে বাড়ায়, তাই না, বা কিভাবে মেজার করে। তো তাদের জন্য আমরা একটা টপিক পড়বো, সেটা হলো কি বায়োমেট্রি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। বায়োমেট্রি কি? দ্য প্রসেস অফ ডিটারমাইনিং দ্য পাওয়ার অফ intraocular lens is called biometry। ঠিক আছে, এই সূত্রটা কি? এই সূত্রটা হলো পি ইকুয়াল টু এ মাইনাস 2.5 এল মাইনাস 0.9 কে। তাহলে আসলে কোনটা কি? এখানে এ হলো কি একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, এ একটা কনস্ট্যান্ট। এখন বলবো আপনি কনস্ট্যান্টটা কত, কোথায় পাবো এটা? এটা হলো লেন্সের প্যাকেটে গায়ে দেওয়া থাকে। লেন্সের প্যাকেটের এই কনস্ট্যান্টটা থেকে আমরা হিসাব করে বের করি যে আসলে কত পাওয়ারের লেন্স থাকে। এখন আসলে এল, এল হলো কি চোখের অ্যাক্সিয়াল লেন্থ। আপু এটা কিভাবে বের করব? চোখের এক ধরনের স্ক্যান আছে বা আল্ট্রাসাউন্ড আছে, এটাকে বলা হয় এ স্ক্যান আল্ট্রাসাউন্ড। বি স্ক্যানও আছে, বি স্ক্যানও আমি পড়াবো। আপাতত জানো এ স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি করে অ্যাক্সিয়াল লেন্থ বের করা হয়। আর কে তে কি করা হয় জানো? কে তে কি কেরাটোমেট্রিক রিডিং, মানে কর্নিয়ার পাওয়ার কত, তোমার কর্নিয়ার পাওয়ার কত সেটা বের করা হয় হলো কে দিয়ে। কেরাটোমেট্রিক রিডিং এটা কি? কর্নিয়ার পাওয়ার। ওকে, তো বুঝে গেল। এবার আসো আমি সবকিছু বলছি, এবার তোমাদেরকে যেটা বলতো সেটা হলো কি যে যে কোনো কিছু করার পরে, যে কোনো কিছু ট্রিটমেন্ট করার পরে বা ট্রিটমেন্ট না হলে কিছু কমপ্লিকেশনস আছে, ঠিক আছে। পোস্ট অপারেটিভ কিছু কমপ্লিকেশনস আছে, অপারেশন হলে অবশ্যই আমাদের এই কমপ্লিকেশন গুলো করতে হবে। পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট ফর রিটেন এন্ড ভাইবা, ঠিক আছে। তুমি যদি গত কয়েক বছরে খেয়াল করো, এটাই এটাই আসে। কতগুলো যে ডিউ এখানে লেখা আছে তার কোনো ঠিক নাই। মানে তুমি দেখবে যে 19 আছে, 21, 22, 23, তার আগে আছে 14, এগুলা। পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন কি হতে পারে? প্রথমে যেটা হতে পারে সেটা হলো গিয়ে পোস্টার ক্যাপসুলার ওপাসিফিকেশন। জিনিসটা কি আমি বলতেছি দাও। আর কি হতে পারে? এন্ডোথ্রাইটিস, ইউভিআইটিস, ঠিক আছে। আর কি হতে পারে? কর্নিয়াল ইনজুরি হতে পারে অপারেশনের সময়। আচ্ছা, এখন পোস্টার ক্যাপসুলার ওপাসিফিকেশন মানে এই তো আমার ক্যাপসুল ছিল, আমি তো ক্যাপসুলটা পুরো ধুয়ে মুছে ক্লিন করে নিয়ে এসে তারপরে হলো লেন্স বসাচ্ছি। দেখা গেল তুমি ক্লিন করছো, ভালো করে ক্লিন হয় নাই, এখানে কিছুটা ওপাসিফিকেশন রয়ে গেছে। তখন হয় কি, তুমি এই যে নতুন লেন্সটা লাগাইলা, এই লেন্সটাতেও অ্যাটাক করে, এটা ওপাসিফিকেশন হওয়া শুরু করে। তো এটাকে বলা হয় পোস্টার ক্যাপসুলার ওপাসিফিকেশন। এ ধরনের পেশেন্ট কি কমপ্লেন নিয়ে আসে জানো? সে 3-4 মাস পরে বলবে, নতুন তুমি অপারেশন করে দিছো, লেন্স লাগাই দিছো, বলবা যে মাশাআল্লাহ আর কখনোই হবে না, আপনার এই চোখে অন্তত ক্যাটারাক্ট হবে না। কিন্তু সে 3-4 মাস পরে আসবে যে ডাক্তার সাহেব দেখেন, আমার এই চোখে, আমি মানে যে চোখে আপনি অপারেশন করেছিলেন এই চোখে আমি আবারও কম দেখতেছি, বা চোখে দেখবো না, চোখে দেখবে না, ঠিক আছে। সো তখন বুঝবা যে এর পোস্টার ক্যাপসুলার ওপাসিফিকেশন হয়ে গেছে, বা কিছু অংশ রিটেইন ছিল, সেই রিটেইন অংশ থেকে এখন পুরোটাই ওপাসিফিকেশন হয়ে যাচ্ছে। তাহলে এটা ট্রিটমেন্ট কি? তখন কি করবা? তোমার তো পেশেন্টকে ঠিক করতে হবে, তুমি ডাক্তার কেন, তুমি পেশেন্টের কষ্ট কমাবা মেইনলি, এটাই তোমার কথা, ঠিক আছে। তোমার ট্রিটমেন্ট দিতে হবে। এটা কি করবা তুমি তখন? তখন আমরা যেটা করি সেটা হলো এনডি ইয়াগ লেজার ক্যাপসুলোটমি। এটা একটা প্রসিজারের নাম, এটা একটু ডিটেলস না জানলেও চলবে। ক্যাপসুলটাকে আমরা মেনলি কেটে ফেলবো একটা বিশেষ লেজারের মাধ্যমে, যেটা বলা হয় এনজিইআর ক্যাপসুলোটমি। বোঝা গেল? আচ্ছা, এবার আসো অনেক সময় হয় কি যে অপারেশনের সময় অপারেশন ফিল্ড অবশ্যই অবশ্যই স্টেরাইল হতে হবে। তোমরা যারা অলরেডি 5th ইয়ারের আয়ের ওটিতে গেছো, তোমরা হয়তো দেখবা যে স্যাররা খুবই স্ট্রিক্টলি স্টেরিলিটি মেনটেন করে, ঠিক আছে। প্রায় তোমাদেরকে যদি দেখতে যাইতে বলে, সবাইকে বলে যে একেবারে ক্লিন ওটি ড্রেস পরে ঢুকতে, তোমরা বাইরের কোনো ড্রেস বা কোনো কিছু নিয়ে ঢুকবা না, অথবা আয়ের ওটির জামা কাপড় পরে কোথাও ঘুরবা না।
ঠিক আছে, এবং দূর থেকে দেখবা, এরকম স্টেরিলিটি মেনটেন করা হয়। কারণ তুমি চোখের ভিতরে একটা প্রসিজার করতেছো, আইবলের ভিতরে। তুমি যদি বাইরে থেকে কোনো কারণে একটা ইনফেকশন ভিতরে ইন্ট্রোডিউস করে ফেলো, তোমার সেখান থেকে একটা বড় ধরনের ইনফেকশন হতে পারে এবং চোখ নষ্ট, ইভেন ব্লাইন্ডনেসও হতে পারে, যেটাকে এন্ডোপথেলমাইটিস বলবো। ঠিক আছে, এন্ডোপথেলমাইটিস এর ফিচার্স কি জানো? অপারেশনের পরে হঠাৎ করে পেশেন্টের ভিশন রিডিউসড, অপারেশনের পরে হঠাৎ করে সিভিয়ার ব্লাইন্ডনেস এবং পেইন। পেশেন্ট বলবে কি, আমি কালকে পর্যন্ত ভালো ছিলাম, হঠাৎ করে আমি চোখে কিছু দেখতেছি না, এবং চোখে অনেক ব্যথা। এই জন্য সাধারণত অনেক সময় বলে কি, আপনি হলো অপারেশনের পরে অ্যাটলিস্ট 48 ঘন্টা অবজারভেশনে থাকেন, কারণ এন্ডোপথেলমাইটিস সাধারণত সেকেন্ড অর থার্ড পিওডি তে, মানে পোস্ট অপারেটিভ ডেতে এটা হয়। ঠিক আছে, যদি কোনো ইনফেকশন চোখের মধ্যে ইন্ট্রোডিউস হয়, সাধারণত আমরা খুবই ট্রাই করি এটা স্টেরিলিটি মেনটেন করা, বাট বলা যায় না তাও কোথায় কি আছে। ওকে, ইউভিআইটিস হতে পারে, ইউভিয়াতে ইনফেকশন হতে পারে, ইভেন অপারেশন করার সময় কর্নিয়াতে ইনজুরিও হতে পারে। বোঝা গেল? আচ্ছা, আর কি হতে পারে? অনেক সময় আমরা যেটা করি সেটা হলো গিয়ে, চোখে যদি বেশি গুতাগুতি করি, অনেক সময় হলো কর্নিয়াতে ইনজুরি লেগে কর্নিয়া ইটেমা হতে পারে। আর কি হতে পারে? অ্যাস্টিগমাটিজম হতে পারে। আর কি হতে পারে? অনেক সময় রেটিনাল ডিটাচমেন্ট হতে পারে। রেটিনাল ডিটাচমেন্টও হতে পারে। ওকে, আচ্ছা। ও, একটা ভালো কথা বলি, ফ্যাকো মানে কি? এতক্ষণ তো এটাই বলা হলো না। ফ্যাকো ইমালসিফিকেশন মানে কি? ইমালসিফিকেশন মানে তো গলায় দেওয়া। মেইনলি ফ্যাকো ইমালসিফিকেশন হলো গিয়ে একটা আল্ট্রাসনিক ভাইব্রেশন দেওয়া হয়, দিয়ে তোমার লেন্সের ওই ক্যাপসুলটাকে ডিস্ট্রয় করে দেওয়া হয়। আল্ট্রাসনিক ভাইব্রেশন। ওকে, ডান। তাহলে মোটামুটি তোমরা সবকিছু পড়ে ফেলছো, এখন আসো দুইটা মেইন কথা স্যাররা প্রায় ধরবে। অ্যাফাকিয়া কি বাবা? সিউডোফাকিয়া কি? ওই যে বললাম না, যদি আগে অপারেশন করা থাকে তখন তোমাকে বলতে হবে রাইট আইস বা অমুক আইস সিউডোফাকি, তাই না? চলো দেখি জিনিসটা কি। অ্যা মানে কি জানো? অ্যা মানে অ্যাবসেন্ট বা না। আর ফাকিয়া মানে কি জানো? ফাকিয়া মানে লেন্স। ঠিক আছে, তো কারো যদি চোখে লেন্স অ্যাবসেন্ট থাকে, অ্যাবসেন্ট অফ human crystalline lens, crystalline lens from its anatomical positions, সেটাকে আমরা বলবো অ্যাফাকিয়া। তো তুমি একটা অ্যাফাকিয়ার পেশেন্ট বুঝবে কি করে? অ্যাফাকিয়া দুই ধরনের হতে পারে, কনজেনিটাল হতে পারে, জন্ম থেকেই তার লেন্স নেই। আরেকটা হতে পারে তুমি আগে যেটা করা হইতো, অনেক আগে, মানে তোমার 1800-1900 সালের দিকে, প্রথম দিকে, তখন তো মানুষের ক্যাটারাক্ট ছিল। তোমরা হয়তো ভাবতেই পারো আগে ছিল না, এখন খালি দেখি মানুষের ক্যাটারাক্ট হয়। অ্যাকচুয়ালি সমস্ত ডিজিজই আগে ছিল, কিন্তু আমাদের ডায়াগনোসিস করার কোনো ব্যবস্থা ছিল না। মানুষ খুবই স্বাভাবিক জিনিসে মারা যেত, জ্বরে মারা যেত। এখন একটা জ্বর হলে আমরা হয়তো ডায়াগনোসিস করে বের করতে পারি তার সেপ্টিসেমিয়া, অথবা সিএলডি, অথবা সিওপিডি, অথবা নিউমোনিয়া, প্যারানিউমোনিক ইনফেকশন, অনেক কিছু বের করতে পারি। ইভেন আমরা সার্জারি বিভিন্ন জিনিস বের করতে পারি, যে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন বা অ্যাপেন্ডিসাইটিস, কোলেসিস্টাইটিস, এগুলো। আগে মানুষ ওই যে নর্মাল জ্বর আসতো, জ্বরের পরে 2 দিন পরে মারা যেত, কারণ এগুলো ডায়াগনোসিস হতো না। এখন ডায়াগনোসিস হয় বলে আমরা ডিজিজের নামগুলো জানি। তো আগে ক্যাটারাক্ট ছিল, যদি পুরাতন আমলের কোনো বই পড়ে থাকো দেখবা, তারা এরকম ক্যাটারাক্টের জন্য তারা ডাক্তারের কাছে যাইতো। তারা করতো কি, যে চোখটাকে কাটতো, কেটে একটা কিছু দিয়ে লেন্সটাকে ধাক্কা মেরে পিছনে ফেলে দিত, লেন্সটাকে ধাক্কা মেরে ভিট্রাসের মধ্যে দিয়ে দিত। তাহলে কি হতো, যে জিনিসটা ওপাসিফিকেশন হয়ে তোমার লাইট এন্টার করতে দিচ্ছে না, তোমার বাধা সৃষ্টি করতেছে, সেই জিনিসটাকে ধাক্কা মেরে ফেলাই দিছে, ওই জায়গায় সেটা নাই। তাহলে এখন কি তোমার লাইট ডিরেক্ট যেতে পারবে। মনে করো তোমার রুমের বাইরে একটা বারান্দা, বারান্দা আর রুমের মাঝখানে একটা দরজা, তোমার রুমে আলো আসে হলো দরজা দিয়ে। দরজাটা একটা কাঠের দরজা, তুমি যখন অফ করে রাখো রুমটা পুরো অন্ধকার হয়ে যায়, বাট যখন খুলে দাও তখন আলো আসে। এখন সেম জিনিস, মনে করো তুমি দরজাটা ওখান থেকে সরাই ফেললা, তাহলে তোমার সারা দিন রাত তোমার সব আলো বাতাস সবকিছু ঢুকবে। জিনিসটা হলো তাই, লেন্সটা জায়গা থেকে সরাই ফেলা। ওকে, তো তখন এই পেশেন্ট গুলো থাকতো অ্যাফাকি। ঠিক আছে, তখনও তারা দেখতে পেতো, বাট তারা যখন নর্মাল পার্সনদের মতো নিয়ার ভিশন ক্লিয়ার, ডিস্টেন্স ভিশন ক্লিয়ার, সবকিছু ঠিক আছে, সেটা পারতো না। কিন্তু তারা
দৈনন্দিন কাজ যেগুলো চলাফেরা, যাতে সে তার নিজের কাজগুলো করে খেতে পারে, এতটুকু পাবো। ওকে। তো অ্যাফাকিয়ার আমরা সাইন কি পাবো? অ্যাফাকিয়াতে সাধারণত আইরিশটা, মানে আইরিশ তো এরকম থাকে, এখানে থাকে আইরিশ আর এখানে থাকে হলো লেন্স। এখন তোমার এরকম লেন্স নাই, ঠিক আছে? তখন তোমার আইরিশটা কি হয়ে যায় জানো? তখন তোমার আইরিশটা এইরকম, আচ্ছা, নর্মালটাকে আঁকি, এটা হলো তোমার আইরিশ, এটা হলো গিয়ে তোমার লেন্স। যখন লেন্সটা থাকে না তখন আইরিশটা এরকম পিছনের দিকে হেলে পড়ে, কারণ একটা স্ট্রাকচার নাই। এটাকে বলে আইরিশ নিচে পড়ে যাওয়া বা আইরিডোডোনেসিস। ডোনেসিস। যেহেতু ওখানে লেন্স নেই, আইরিশ কখনো সামনে যাবে, কখনো পিছনে যাবে, কখনো সামনে যাবে, কখনো পিছনে যাবে, এরকম এদিক সেদিক যাবে। তো তখন তোমার মনে হবে কি, আইরিশটা কাঁপতেছে, যেটাকে বলা হয় মাইক্রো ভাইব্রেশন, মাইক্রো ভাইব্রেশন অফ আইরিশ। আর কি হবে, তখন তোমার যে অ্যান্টেরিয়র চেম্বারটা ওটা অনেক ডিপ মনে হবে, ঠিক আছে? কারণ হলো তোমার আইরিশটা একটু পিছন দিকে চলে গেছে লেন্স না থাকায়, সো অ্যান্টেরিয়র চেম্বার বরাবরই ডিপ হয়ে যাবে। আর পিউপিলটা কি হবে, যেহেতু পিছনে লেন্স নাই, তো লেন্সের জন্য পিউপিলটা একটু হলেও যেরকম ব্ল্যাক দেখায়, এই পিউপিলটা আরো জেড ব্ল্যাক দেখাবে, একেবারে জেড ব্ল্যাক। জেড ব্ল্যাক কি জানো? যেটা থেকে কোনো, আচ্ছা আসো তোমাদেরকে একটু জেড ব্ল্যাকটা দেখাই। জেড ব্ল্যাক কিন্তু একটা অনেক দামি একটা পাথর, ঠিক আছে? এই যে জেড ব্ল্যাক, দেখো, এই ধরনের পাথরকে বলা হয় জেড ব্ল্যাক, যেটা দিয়ে সহজে হলো কি এই যে, দেখছো? এইটা হলো কি আসল জেড ব্ল্যাক। এই যে চকচক করে, মানে পুরা কালো তো কালো, কোনো কালোর আবার কোনো ইয়ে নেই, প্রকারভেদ নেই, জেড ব্ল্যাক, ঠিক আছে? আচ্ছা, এবার আসো সিউডোফাকিয়া। এই যে যে পেশেন্টটা তোমার কাছে আসছিল ক্যাটারাক্ট নিয়ে, তুমি তার অপারেশনটা করে আসল ক্যাটারাক্ট ওয়ালা লেন্সটা ফেলে দিলা, তারপরে বায়োমেট্রিক করে একটা লেন্স পাল্লা, সেই লেন্স পাওয়ারওয়ালা লেন্সটা চোখের মধ্যে বসাই দিলা। এই যে তুমি আরেকটা সিউডো লেন্স বসাচ্ছ বাইরে থেকে, বা আর্টিফিশিয়াল লেন্স বসাচ্ছ, তো সেটাকে বলা হয় সিউডোফাকিয়া। তো অলওয়েজ এই পেশেন্টের একটা হিস্ট্রি থাকবে আর্টিফিশিয়াল লেন্স আফটার অপারেশন। ওকে। এবং এই ধরনের পেশেন্টের অনেক সময় পিউপিল এরিয়াতে লাইট পড়লে একটা শাইনি রিফ্লেক্স দেখা যায়। কি দেখা যায়? একটা শাইনি রিফ্লেক্স। ওকে, আপাতত আমাদের ক্যাটারাক্ট টপিক এই পর্যন্ত। মোটামুটি আশা করি তোমরা সবই বুঝতে পারছো। আমি আবারও বলি কি কি পড়ছি, ডেফিনেশন পড়ছি, ক্লাসিফিকেশন, তারপরে ক্যাটারাক্ট শর্ট কেসটা কিভাবে এক্সামিনেশন করবা প্রপের জন্য, এরপরে কিভাবে পেশেন্ট আমরা ইভালুয়েশন করবো, ইনভেস্টিগেশন কি, অপারেশন কি করব, অপারেশনের টাইপ, তারপরে হলো বায়োমেট্রিক কি জিনিস, কমপ্লিকেশনস কি আছে, এবং সিউডোফাকিয়া কি অ্যাফাকিয়া কি। ওকে, আজকের ক্লাস তোমাদের মোটামুটি এ পর্যন্ত। তোমাদের যদি কোনো টপিকে, কোনো বিষয়ে কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে, তোমরা অবশ্যই অবশ্যই গ্রুপে জিজ্ঞেস করবে অথবা আমাকে ডিরেক্ট জিজ্ঞেস করতে পারো। বাট বেটার হয় তোমরা যখনই ক্লাসটা দেখবা তার পরপরই পড়ে ফেলার, তাহলে তোমাদের পড়াটা আরো বেশি ক্লিয়ার হবে এবং মনেও থাকবে। বুঝে গেছে? তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত। তাহলে আমি শেষ করি। তোমরা সবাই ভালো থাকবা।